এই ডকুমেন্টসটা আমার বাপের নয়, আর এই ডকুমেন্টসটা মুসলমানদের বানানো কোনো ডকুমেন্টস নয়। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, এই ডকুমেন্টসটা, চিঠিটা প্রধানমন্ত্রীর দপ্তরের চিঠি, এই স্টাম্পটা প্রধানমন্ত্রীর দপ্তরের, এই সিলটা প্রধানমন্ত্রীর দপ্তরের। হ্যাঁ, রানিং বর্তমান প্রধানমন্ত্রীর দপ্তরের সিলমোহর বলছি। আছে কি? এখানে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে লিখেছে, এটা আমার বাপের কথা নয়, তার দপ্তর থেকে যেটা লিখেছে 1955 সালের আইন অনুযায়ী তিনি লিখছেন, তার কাছে জানতে চাওয়া হয়েছিল আরটিআই এর মাধ্যমে। আরটিআই করা হয় জানেন, তথ্য জানার অধিকার একটা আইন আছে ভারতবর্ষের জন্য, যেখানে আরটিআই করলে আপনি তথ্য জানতে পারবেন আর সে তথ্য দিতে বাধ্য হবে। তো প্রধানমন্ত্রীর দপ্তরে জানতে চাওয়া হয়েছে, আপনি, আপনার দপ্তরে আমরা জানতে চাই বর্তমান প্রধানমন্ত্রী কোন ডকুমেন্টসের ভিত্তিতে এদেশের নাগরিক। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যে জবাবটা এসছে, সেই জবাবটা আপনাকে অন ক্যামেরার সামনে ওপেন বলছে, এই স্টাম্পটা আমার বাপের না। তার দপ্তর থেকে জবাব দেওয়া হয়েছে, জন্মসূত্রে এদেশের তিনি নাগরিক। কি সূত্রে? জোরে বলেন। তো তিনি দেশের প্রধানমন্ত্রী মাননীয়, তিনি যদি জন্মসূত্রে এদেশের নাগরিক হয়, আমাদের জন্ম কোন দেশে? জোরে বলেন। তো আমরাও তো এই দেশের জন্মসূত্রে নাগরিক। আপনি যদি জন্মসূত্রে এদেশের নাগরিক হন, তাহলে আমরাও জন্মসূত্রে এদেশের নাগরিক। তাহলে আপনার যদি ভোটার ডিলেট ভোটার না হয়, তাহলে এদের কেন হবে? কথা বলেন না কেন? এরা যাতে মুসলমান বলে, এরা যাতে আদিবাসী বলে, এরা যাতে তপশিলি বলে, এরা যাতে মতুয়া বলে, এরা যাতে রাজবংশ বলে, কিন্তু আমরা অন ক্যামেরার সামনে দায়িত্বহীন কণ্ঠে বলছি, শুনে রেখে দাও, এই ভারতবর্ষের স্বাধীনতার বিরুদ্ধে যারা ব্রিটিশদের দালালি করেছে, আজকেই তাদের হাতের ক্ষমতা রয়েছে, এরাই ব্রিটিশদের দালালি করেছে। আমি তো সেই দিনকে কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে বলেই দিলাম যে আমার ডাউট হচ্ছে, আমার মনে হচ্ছে আজকাল বর্তমান সময়ে মানে চোর চুরি করতে এসেছে, চোর চুরি করতে এসেছে। তো যার বাড়িতে চুরি করেছে, তো বাড়িওয়ালা চোরকে ধরেছে। বাড়িওয়ালা কাকে ধরেছে? চোরকে। তো চোরকে যেমনি ধরেছে, চোর বলছে তুমি যে এই বাড়ির মালিক তার প্রমাণ দাও। বুঝতে পারেন না? সে উর্দুতে বলে না, উল্টা চোর কতওয়াল কো ডাঁটে, উল্টা চোর কতওয়াল কো ডাঁটে। আমি এদেশের নাগরিক, আমি এদেশের ভূমিপুত্র, আমি এদেশের স্বাধীনতা সংগ্রামে আমার উত্তরসূরিরা ছিল। কোনো না কোনো রক্তের দিক দিয়ে যদি তুমি তালাশ করো, ডিএনএ টেস্ট করো, পাবে আমার কোনো না কোনো পুরুষ স্বাধীনতার রক্তের মাঝখান দিয়ে চলেছে। হ্যাঁ, আমি নিজে যদি আমার কথা বলি, আমার বুবু দাদিমা অনেক বছর বয়স ছিলেন, প্রায় 118 কাছাকাছি তিনি ইন্তেকাল করেছেন। আমরা দাদিমাকে দেখেছি, তিনি আমাদের সামনে গল্প করেছেন, হ্যাঁ আমরা তখন ইংরেজদের দেখেছি আমাদের বাড়িতে বাড়িতে এসে কোরআন তারা সংগ্রহ করে একবার নিয়ে গিয়েছিল। এই ইতিহাস আমি অনেক জলসাই বলেছি যে ভারতবর্ষের জমিনে ইংরেজরা একটা সময় এমন গেছে, এই কোরআন ওয়ালাদেরকে শেষ করার জন্যে সব প্রায় 6 লক্ষের অধিক কোরআনুল করিমের এই পণ্ডলিপি কপি এই ইংরেজরা সেই সময়ে ভারতীয়দের কাছ থেকে কেড়ে নিয়ে জ্বালিয়েছিল এবং সমুদ্রেই ফেলে দিয়েছিল। আমার দাদিমা বলেছিলেন, সেই সময় যখন কোরআন সংগ্রহ করে আমার বাড়ি থেকেও কোরআন নিয়ে গিয়েছিল। তখনকার জামানার দাদিমা চিন্তা করে দেখেন, তারপরেও যদি ভাবনা চিন্তা করে বলেন, জন্মসূত্রে নয়, বংশসূত্রে নয়, ব্রিটিশ পিরিয়ড থেকে, ব্রিটিশ পিরিয়ড থেকে বরঞ্চ ইংরেজদের বিরুদ্ধে আমরা গোলামি করিনি, ইংরেজদের বিরুদ্ধে প্রাণ জান যা কিছু প্রয়োজন হয়েছে সব কিছু উৎসর্গ দিয়েও আমরা এদেশের স্বাধীনতা নিয়ে এসেছিলাম। দেশের কারোর গোলামি করার জন্য নয়, এদেশের স্বাধীনতা নিয়ে এসেছিলাম। ভারতবর্ষের ভিতরে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখ, ইসাই যত ধর্মের মানুষ আছে, যত বর্ণের মানুষ আছে, সবারই একতাবদ্ধভাবে এদেশের স্বাধীনতাকে রক্ষা করবে, এটার জন্য দেশের স্বাধীনতা নিয়ে এসেছিল। মসজিদ থাকবে মসজিদের জায়গায়, মন্দির থাকবে মন্দিরের জায়গায়, প্রত্যেক
প্রত্যেকটা ধর্মের মানুষ থাকবে তার ধর্মের জায়গায়, প্রত্যেকটা মানুষ ধর্মের স্থানে তার ধর্ম পালন করবে, তার ধর্মের স্বাধীনতাও এই ভারতবর্ষের সংবিধান দিয়েছে। আজ আপনি বলছেন না টুপিওয়ালা দাড়িওয়ালা দেখো, মুসলমানদের নামগুলো দেখো। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি আমাকে বলছেন না এআইকে দিয়েছি, ওই অ্যাপস গোলমাল করেছে। তো এআইকে দিলে অ্যাপসটা শুধু মুসলমানদের নামগুলোকে খুব ভালো চিনতে পেরেছে না? কথা বুঝতে পারেন? মানে এআইটাও মানে এত জ্ঞানী যে নামগুলোকে বোঝে। এবার আসেন সব থেকে যেটা বড় প্রশ্ন হলো, সব থেকে যেটা বড় জিনিস, আজ কি যখন কাজ করতে এসছে আমার এখানে, তো অনেক কজন এসছে, তো একজন এসে একটা কঠিন সমস্যা আমার সামনে নিয়ে আসলেন। কারণ আমি নিজেও অত সময় দিতে পারছি না, তবু অনেক কাগজপত্র দেখতে হয়। আমি যদি দেখে নিই তারা হয়তো মনের দিক দিয়ে যে না হুজুর যখন দেখেছে মানে কাগজপত্র ঠিকই আছে। তো একদিন এসে বলছে এই ভোটার কার্ডটা আমি নতুন বানাতে দিলাম। খুব ভালো করে বোঝেন, ভোটার কার্ডটা নতুন বানাতে দিলাম। আচ্ছা ভোটার কার্ড বানাই কারা? নির্বাচন কমিশন। স্বীকৃতি দেয় কারা? নির্বাচন কমিশন। ও বলছে এর আগে ওর বাপের নামটা ছিল গার্জেন হিসাবে, তো স্বামীর ঘরে এসছে, স্বামীর নামটা চেঞ্জ করতে দিয়েছি। তো এখানে এসে বলছে আমি ঠিক করতে দিয়েছি, চেঞ্জ করতে দিয়েছি যে ভোটার কার্ডটা, সেই ভোটার কার্ডটাই চেঞ্জ হয়ে আবার এসছে পিতার জায়গায় স্বামীর নাম, পিতার জায়গায়, যার কারণে তার নামটা ডিলেট হয়েছে। আমি বলছি অপরাধটা কার? সবাই বলেন হ্যাঁ। তো এইটা নির্বাচন কমিশন যে অপরাধটা করেছে এটা বলতে কি ভয় লাগছে নাকি? জেলে যাবেন? এই সত্যটা বলতে পারছি না, এটাই তো আমাদের দুর্বলতা। কারণ তিনি আজকে বর্তমানে নির্বাচন কমিশনের জায়গায় আছে বলে মনে হয়। এখন তো নির্যাতন চলছে। কি চলছে? কি চলছে? নির্যাতন। এখন আপনি বলেন কার্ডগুলো করছো তোমরা, ভুলগুলো করছো তোমরা, কারণ ভোটার কার্ড তোমরাই ঠিক করো, ভোটার কার্ড তোমরাই সংশোধন করো, আধার কার্ড তোমরাই করো, প্যান কার্ড তোমরাই করো। এখন সব ভুলগুলো করছো তোমরা, আর আজকে সব খেসারত দিতে হচ্ছে কাদের? জনগণ। মানে এরা অপরাধী, এরা ভারতীয় নয়, এরা অপরাধী, এরা অপরাধী, এরা অপরাধী। বাহ কি মজার জিনিস। আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে, আপনাদেরকে উঠে দাঁড়াতে হবে এই জন্যে যে না আর নয়, কারণ আমার দেশে আমি থাকবো, আমার অধিকার নিয়ে থাকবো, আমার দেশে আমি থাকবো, আমার প্রকৃত অধিকার নিয়েই বেঁচে থাকবো। ভোট আমার অধিকার, এটা আমার গণতান্ত্রিক অধিকার, এটা কেউ কেড়ে নিতে পারে না। আজকে ডিলেট হয়ে গিয়ে যদি চুপচাপ বসে থাকেন, মনে রেখে দিবেন এটা চরমতম একটা বিপদ আর ভুল আসবে। কারোর প্ররোচনায় পা দিয়ে এ ভুলটা করবেন না। আমি শুধু এতটুকু বলবো, হ্যাঁ এই নয়, আমাদের একটা চরম অভ্যাস আছে, যখন এরকম আসে না একটা করে শুধু ফাইল কোনো লেয়, এ গিন্নি কি কাগজ আছে বের কর, যা কাগজ থাকে ফাইলে ভরে আর বগল দাগ করে একবার এইদিকে যায় এবার ওই দিকে যায়, ব্যাস দুদিন যখন কেটে যাবে তখন দেখবে ব্যাস আবার যাকে তাই। এই ভুলটা করবেন না। পুরো গাইডলাইন মেনে আপনাকে যেটা বলছি আপনি সেভাবে করুন, নতুবা বাঁচার কোনো পথ নেই। চক্রান্তের বহু জায়গা তৈরি করে দিয়েছে, একদম বলে দিচ্ছি আপনাকে, খুব ক্লিয়ার, খোলা মেলা আপনাকে টার্গেট করে ফেলেছে। এটা কি বুঝতে পেরেছেন না পারেন? কি বললাম? খোলা মেলা টার্গেট, খোলা মেলা টার্গেট। এই জায়গা থেকে আবার আপনাকে বাঁচতে গেলে যেটা দরকার, আজকে বলছে নামের ভুল তাই ডিলেট হয়েছে, মেনে নিলাম নামের ভুল ডিলেট হতেই পারে। সুপ্রিম কোর্টের জাস্টিস জয়মাল্য বাগচি, সুপ্রিম কোর্টের জাস্টিস জয়মাল্য বাগচি, তার 2002-এর যে লিস্টের নাম আর বর্তমান 2025-এর 24-এর যে ভোটার লিস্টের নাম, দুটো নামের মিসম্যাচিং আছে। তার নামটা কি করে এআই তুলে দিল? কথা বলেন না কেন? আমার রাজ্যের বহু নেতা মন্ত্রীদের বাপের নামগুলো 2002-এর সাথে মিসম্যাচিং, তাদের নামগুলো কি করে উঠল? শুধু মুসলমানদের বিবি বেগমগুলো শেখগুলো দেখতে পেয়েছিল আই। আমরা এখন এতই বোকা রয়েছি, যা বলবে সব বুঝে নেব। এইটুকু বলার ক্ষমতা আমার নেই যে আমি পরিচিত দেশের নাগরিক, এটা আমার পাসপোর্ট, এটা আমার ভোটার কার্ড। দেশের পাসপোর্টের থেকে বড় এভিডেন্স আর কি হতে পারে? সেটা দেওয়ার পরে বলছে ডিলেট। জাতিকে বলবো জাগেন, আর ঘুমানোর জায়গা নেই। কারণ
এই অসহায়, এই দুর্বল, এই নিরীহ মানুষদের পাশে আপনাকে দাঁড়িয়ে এদের সহযোগিতা করার সময় এসছে, এদের পাশে দাঁড়ানোর। যেদিন থেকে আপনাদের লিস্ট বার হয়েছে, ডিলেট লিস্ট যাদের যাদের হয়েছে, সেই দিন থেকে 15 দিন আপনার হাতে মেয়াদ আছে। 15 দিনের ভিতরে আপনাকে ফাইল করা লাগবে। ডিএম অফিসে, এসডিও অফিসে এটা ফাইল হচ্ছে। এগুলোর সব থেকে বড় আমাদের যে চরম ভুল হচ্ছে, যাদের নামের মিসম্যাচ আছে, যাদের নামের মিসম্যাচ আছে, তারা যা আছে সেটাই আপনাকে কেউ শুনিয়ে দিয়েছে, সেটাই তুলে দিয়ে ফাইল করে জমা দিয়ে দিচ্ছে। 5টা মিনিট আমি আপনাকে শুধু গাইডলাইনটা বলছি, এগুলো প্লিজ মেনে, যারা আমাদের শিক্ষিত ছেলে আছেন, যারা একটু বোঝে আর কি, যারা এই কাজগুলো করতে পারবেন, যারা অনলাইনের কাজ করেন। অনেক মানুষ মনে করছে টেনশন নাই, অনলাইনে ফর্মটা ফিল আপ করে দিলেই তো মিটে যায় ঝামেলা, ও তো মোবাইল থেকেও হবে। মনে রেখে দেবেন, অনলাইনে ফিল আপ করে ঝামেলা মিটবে না, ঝামেলা কিন্তু ডবল বেড়ে যেতে পারে। ওর ভালো দিক যেমন আছে, ওর ক্ষতির দিকটাও তেমন আছে। সেই জন্য এর সব থেকে উত্তম হলো অফলাইন, যেখানে আপনি সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে পারবেন। প্রত্যেকটা মানুষ তার হিয়ারিংয়ের যে নোটিশটা আছে, যাদের ডিলেট হয়েছে, হিয়ারিংয়ের নোটিশ আছে তো সবার? হ্যাঁ, ওই হিয়ারিংয়ের নোটিশটাকেও হারাবেন না, এটা আপনার বড় হাতিয়ার। এইটাকে সাথে রাখবেন। এসআইয়ের যে ফর্মটা প্রথম ফিল আপ করেছিলেন, ওরও জেরক্সটা নেবেন। যে লিস্টটাতে আপনাকে ডিলেট দেখানো হয়েছে, ওই লিস্টটার জেরক্স নেবেন। 2002-এর জেরক্সটাও নেবেন। যত পুরাতন ভোটার লিস্ট আছে, ভারতবর্ষে ভোট চালু হয়েছিল কত সাল থেকে? 1952। যদি দেখা যায় যে 1952 সালের লিস্টে আপনার দাদু বা পরদাদু কেউ ভোট দিয়েছিল, ওই লিস্টটাকে নেবেন, দিয়ে আপনার দাদুর একটা ম্যাচিং দেবেন পরদাদুর সাথে। এবার দাদুকে দিয়ে আপনার আব্বার একটা ম্যাচিং দেবেন। যত পুরাতন হবে, সেটা দলিলে হতে পারে, মেডিকেল সার্টিফিকেটে হতে পারে, এলআইসি হতে পারে, সরকারি কোনো জব করতেন তার কোনো কাগজ হতে পারে, বা আপনার পর্চা হতে পারে, বা আপনার ভোটার লিস্টও হতে পারে। কারণ ভোটার লিস্টটা এখন অনলাইনেও পাওয়া যাবে, ওই পুরাতন লিস্টগুলো, ওগুলোকে জেরক্স করে ওর ডকুমেন্টসগুলো নেবেন। প্রথম যখন দেবেন যে ফর্মটা ফিল আপ করবেন, তার নিচেই প্রথমেই দিবেন হিয়ারিংয়ের নোটিশ, তারপরে দেবেন এসআইআরের ফর্ম, তারপরে দিবেন যেটা আপনাকে ডিলিট করেছে ওটা, তারপরে দিবেন 2002-এর যে লিস্টটা, তারপরে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, পেন কার্ড, রেশন কার্ড, আপনার যা যা ডকুমেন্টস আছে সেগুলো, পাসপোর্ট থাকলে পাসপোর্ট, এগুলোকে আপনি দেবেন। তারপরে জন্ম সার্টিফিকেট এগুলো থাকলে দিবেন, আপনার দেবেন। তারপরে যার নামের সাথে মিসম্যাচ হয়েছে, যদি আপনার স্বামীর সাথে হয়, তারপরের যে ডকুমেন্টসগুলো স্বামীর প্রমাণ করাবেন। তারপরে যদি বাপের সাথে হয়, তাহলে সেই ডকুমেন্টসগুলো বাপের দিবেন, বাপকে দিয়ে লিঙ্ক করিয়ে বাপের পরিপূর্ণ ডকুমেন্টস দিবেন। 3 নম্বরে যেগুলো দেবেন, সেগুলো হচ্ছে পুরাতন এভিডেন্স, যেটা আপনাকে আর আপনার বাপকে পুরাতন যুগ থেকে আপনারা এখানকার পরম্পরায় বাস করছেন, সেই ডকুমেন্টসগুলোকে দেবেন। এইগুলোকে সাজিয়ে যে জেরক্সগুলো করবেন, তার প্রত্যেকটা নিচেই সিগনেচার করবেন, দিয়ে 2টো ফাইল করবেন, 2টো জেরক্স করে 2টো ফাইল। একটা ফাইলের উপরে পুরো নাম ঠিকানা লিখবেন, 2টো ফাইলই। একটা ফাইল নিয়ে গিয়ে জমা করবেন, আর একটা ফাইলের উপরে পুরো রিসিভ করে আসবেন। যা যা জমা দিয়েছেন, বাঁ দিকের নিচে পয়েন্ট করে প্রত্যেকটা ডকুমেন্টস লিখে দেবেন কি কি জমা দিলাম, আর তার উপরেই স্টাম্পটা মারবেন। এই ভুলটা যেন কেউ করবেন না। যেটা বললাম, এই গাইডলাইনটা মেনে আপনারা যদি করেন, আশা করা যায় যেদিনকে ট্রাইব্যুনালে হবে, একটা খবর আছে, ওই খবরটা যখন হবে তখনই বলবো, আগাম বলে লাভ নেই। সেই জন্য ডিএম অফিসে জমা করবেন। ট্রাইব্যুনালের এখনও কোনো অপশন নেই, ট্রাইব্যুনাল এখন হাওয়ায় দুলছে। আর একটা জিনিস হলো, ফরম্যাট 2টো বেরিয়েছে। একটা হলো আইনজীবীদের মাধ্যমে ট্রাইব্যুনালে চ্যালেঞ্জ করার ফরম্যাট, ওই ফরম্যাটটা কিন্তু ডিএম সেকশন নিচ্ছে না। নর্মালি যে ফরম্যাটটা আছে আপিলের, এই ফরম্যাটটা ডিএম সেকশন নিচ্ছে। এই ফরম্যাটটাতেই আপনারা এখন ফিল আপ করেন। যদি ট্রাইব্যুনাল গঠন হয়ে যায়, তখন যদি ওই ফরম্যাটটা চলে, ইনশাআল্লাহ আমাদের তো বীরভূম জেলার জমিয়তুল আইম্মার রাজ্য সহসভাপতির পদে আছেন আলহামদুলিল্লাহ মুফতি সাইফুদ্দিন স্যার,
উনি আছেন, আমাদের বীরভূম জেলাও গ্রুপ চলে, সেখানে আমরা ডকুমেন্টসগুলো সব শেয়ার করে দিই, তখন আপনারা সেগুলোকেও পেয়ে যাবেন। কিন্তু আপনি যখন থেকে ডিলেট হয়েছেন তখন থেকে দেখুন আপনার নামটা মানে ডেটটা কতদিন হয়েছে, 15 দিন পর্যন্ত মেয়াদ আছে, তার মধ্যে আপনারা ফিল আপ করে জমা দেন। যদি মনে করেন যে আমাদের এখনও সব বাকি আছে, আমি গ্রামের মসজিদের কমিটি যারা আছে তাদেরকে অনুরোধ করব, মসজিদের বারান্দায় আপনারা বসিয়ে দেন। মসজিদ শুধু নামাজ পড়ার জন্য তা নয়, মানুষকে বুঝাবেন মসজিদ সব ভালো কাজ করার জন্য। কি বললাম? আল্লাহ নবীর জামানায় পার্লামেন্ট কোনটা ছিল? জোরে বলেন। মসজিদ। তা মসজিদটাকে এমন একটা জায়গায় বানান যে 5টা মানুষ দেখবে মসজিদ শুধু নামাজ পড়তে যাওয়ার জন্য নয়, প্রয়োজন বিপদে যখন মানুষ পড়ে তাকে পরিষেবা দেওয়ার জন্যেও মসজিদ, আর বন্যায় যদি দুর্গত মানুষ হয় তাদেরকে রাখার জন্যেও। কথা বলে না? হ্যাঁ, তো মসজিদ থেকে ভালো কাজ মানুষকে প্রচার করেন, অনেক মানুষের ভুল ধারণা দূর হবে। অনেক মানুষ মনে করে মসজিদেতে, অনেক অমুসলিম ভাইরা আছে, ওরা মনে করে মসজিদেতে শুধু প্ল্যান তৈরি হয়। হ্যাঁ, ওই জন্যে সমাজমূলক কাজ মসজিদ থেকেও করতে পারেন। যারা শিক্ষিত এগুলো করতে পারেন তারা বসে যাবেন একদিন, গ্রামের যে কটা মানুষের আছে সব একদিন সময় দিলে সব ফিল আপ করা সম্ভব। যাদের ডকুমেন্টসের গলমির আছে সেগুলো আপনার এফিডেভিট করিয়ে নেবেন ফার্স্ট কোর্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে। 3টে এফিডেভিটের 3টে ধরন আছে, 3টে ক্যাটাগরি আছে, কিন্তু আপনাকে আমি যেটা বললাম ওটাই করবেন, অন্য ক্যাটাগরি কোনো করবেন না। আর যে যে ডকুমেন্টসগুলো আপনার পক্ষে এখন ঠিক করে নেওয়া সম্ভব সেইগুলো ঠিক করে নেন। জন্ম সার্টিফিকেট এখন করা সম্ভব, আধার কার্ড ঠিক করা সম্ভব, প্যান কার্ড 31 তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল, এরপরে করা যাবে কিন্তু একটু কঠিন হবে, 1 এপ্রিল থেকে একটু কঠিন হবে প্যান কার্ড। আর রেশন কার্ড যাদের আছে নামগুলো সব ভিড়িয়ে ঠিক করে নেবেন। আমি পায়ে ধরে বলে যাচ্ছি, এই নামের মিসম্যাচিং বারবার রাখেন না। আপনাকে প্রমাণ করতে হবে এই 4টা ডকুমেন্ট যে ব্যক্তির তিনি একজনই। আমাদের বড় একটা আফসোস লাগে, কারোর জন্ম তারিখ ভুল, কারোর এই ডকুমেন্টসে বাপের নাম ভুল, কার ওই ডকুমেন্টসে ছেলের নাম ভুল, কার ও ডকুমেন্টসে নিজের নামই ভুল। একটা মানুষ যদি 5টা জায়গায় 5 রকমের হয় তো সন্দেহ হবে না? হবে না? কথা বলে তো এগুলো তো আমরা দায়ী, আমরা যে দায়ী নয় একেবারে ফেলে দিতে পারি না, কিন্তু এগুলো দায়ের মূল আসামি হলো তারা, এগুলো করেছিল যারা। আমাকে একজন হিন্দু ভাই একটা আধার কার্ড নিয়েছে, বলছে স্যার একবার দেখবেন। আমরা কি, কারণ আমাদের তো সব ধরনের মানুষের সাথে আমাদের সম্পর্ক, আমরা কি দেখান? বলে স্যার কি দেখেন, কি অবস্থা, আমার সব ডকুমেন্টস ঠিক আছে। আমি মনে কোনো আধার কার্ডটা ঠিক করে দিলি, এবার আমি নিশ্চিন্তে একদম বুক ফুলিয়ে যাব। তো স্যার দেখেন আধার কার্ডটা ঠিক করে, তখন একদম অফিসিয়ালিভাবে ঠিক করেছে, মানে পার্সোনালভাবে নয়। তো এসে আমাকে দেখাচ্ছে, বলে স্যার দেখেন কি অবস্থা। আমি কি দেখি, তো আধার কার্ডে আমি দেখি, বলে আমি বললাম যে আমি লোকটাকে চিনতাম। সে বলছে স্যার দেখেন আমার নাম তো জানেন, সুধীর মাইতি। কী নাম? সুধীর মাইতি। আমি বলছি স্যার দেখেন আধার কার্ডে কী নাম হয়েছে। তো আমি পড়ে দেখি, ও বাবা, সুধীর মাইতি না, আমি দেখি আধার কার্ডে ভাইয়ের নাম এসছে সুতির নাইটি। এবার বলেন সুতির নাইটি যদি বাপের নাম হয়, ছেলের নাম কি দেবে? সুতির টেকফারা। এটাই তো হবে। এগুলো খুব ভাবা দরকার। ওই জন্য আমাদের যারা একটু পড়ালেখার দিক দিয়ে একটু কম বোঝেন, আমি তাদেরকে অনুরোধ করব, যারা শিক্ষিত ছেলে আছে তাদেরকে 50 টাকা 100 টাকা দিলে আপনার এমন কোনো ক্ষতি হবে না। তাকে সাথে নেবেন, যখন ডকুমেন্টস ঠিক করতে যাবেন তাকে পাশে বসাবেন, বাবু তুমি আমার বানানগুলো একটু দেখে নাও তো, তাকে 100 টাকা ভাড়া করে নিয়ে যাবেন। কিন্তু আপনার ডকুমেন্টসটা ঠিক থাকলে আপনার লাইফটা ঠিক থাকবে। কথা কি বুঝতে পারছেন? আমার ছেলেটাকে 100 টাকা দিলে অসুবিধা হবে না। আমি ইংরাজি বুঝি না, আমি অত লেখাপড়া বুঝি না, সেই ছেলেটা তো বুঝে, তাকে আমি যখন বলবো সে 100 টাকা পেলে সেও যাবে, সেও খুশি হয়ে গেল, বরঞ্চ আপনার ডকুমেন্টসটাও ঠিক হয়ে গেল। আমরা যদি গঠনমূলকভাবে না আগাতে পারি, সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আমরা সফলতা পাবো। কিন্তু আমরা কি আগাচোলা চলে যাচ্ছে, আমরা গুরুত্ব দিই না। এখনকার যা জামানা পড়েছে এখন গুরুত্ব দিতেই হবে, কারণ এখন মানুষের থেকে দাম কিসের বেশি? কাগজে। কিসের দাম বেশি বললাম? জোরে বলেন। আচ্ছা বলতে পারেন কেন কাগজের দাম বেশি হয়? এটা আমি গবেষণা করেছি, এটা আমি কারোর কাছে ধার করে বলছি না, আমার ধারণা, আমার গবেষণা বলছে। আজ থেকে আমাদের এই যে এরকম মুরব্বী যারা আপনারা বসে আছেন, এরকম আপনারা তো আমার থেকে অনেক অভিজ্ঞ। আপনারা জানেন যে আজ থেকে
যদি আমরা 25-30 বছরও পিছনে চলে যাই, তখন আমাদের দেখেছি চাচাদের বাপ চাচাদের এত মিল ছিল, আলাদা হলেও 4টা ভাই, তো ও ওর বাড়ি থেকে ভাত নিয়ে আসতো, এ ওর বাড়ি থেকে ভাত নিয়ে এসে এক জায়গায় 4 ভাই বসে ভাত খেতে। ঠিক বলছি? আর এখন এই লুকো না দেখে ফেলবে, এখন কি লুকিয়ে নিয়ে আয় দেখে ফেলবে, কারণ আমি যে ভালো মন্দ খাচ্ছি এটা যেন ও দেখতেও না পায়। হিংসা। তখন কি ছিল, বড় ভাই জায়গাটা, তোকে আবার জায়গা এই কথা, আমাদের জায়গা তো, এইখান থেকে এইটা হাঁটবি, এটাই রাস্তা তো, আমি বলে যাচ্ছি। তাদের জুবানের দাম ছিল। কিসের দাম ছিল? সবাই বলেন, জুবানের দাম। তখন জুবানের দাম ছিল, আল্লাহ কাগজের দাম দেয়নি। আর এখন মানুষের জুবানের দাম, যার কারণে আল্লাহ বলছে জুবানের যখন দাম নাই, আমি আল্লাহ দাম বাড়ালাম কিসের? কাগজের। দায়ী বাইরের লোকের করে লাভ নাই, আমরাই দায়ী। এখন দেখেন, সেই যে ভাই বলে দিচ্ছিল এটা তুই রাস্তা তুই চলবি, যতদিন বাঁচবি ততদিন চলবি, আজকে সে ভাই হয়তো মারা গেছে, আজকে ভাইপোরা আমার বাপ কি বলেছে বুঝি না, কই কাগজ দেখ, কি বলবে এই কথা? হ্যাঁ, এত চোখের সামনে এগুলো বাস্তব। তাহলে তখন জুবানের দাম ছিল, আল্লাহ কাগজের দাম দেয়নি। আর এখন কাগজের দাম বেড়েছে, আল্লাহ জুবানের দাম বন্ধ করে দিয়েছে। এটা আমাদের সিস্টেম। সেই জন্য আসুন, যা বর্তমান কঠিন সময়, যা পরিস্থিতি, এই জায়গা থেকে নিজে বাঁচবো তা নয়, কারণ আল্লাহ বাঁচানোর কথাও বলেছেন, নিজে বাঁচো অপরকেও বাঁচাও। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে অনুরোধ করে বলে যাচ্ছি, একজনও ডিলেট হয়েছে যার, আপিল করতে যেন কেউ বাদ না করে। আপনি যেমন শুনছেন, মিডিয়ার মাধ্যমেও যাবে, অলরেডি আমার বহু মিডিয়ার মাধ্যমে বাইট চলে গেছে। আপনারা ভিন্ন গ্রাম থেকে যারা এসছেন, আপনাদের গ্রামে প্রচার রাখবেন, সেখান থেকেও যেন এ প্রচার হয়ে সেখান থেকেও যেন একজন মানুষ বাদ না যায়, সেখানেও যেন ফর্ম ফিল আপ করে প্রত্যেকটা মানুষ যেন আপিলে অন্তত সে চলে যায়। যারা একান্তই অফলাইন করতে পারবে না তাদের জন্য শুধু বলছে, তখন নিরুপায়ের জায়গা মনে করে অনলাইনে যাবেন, অন্তত নামটাও যেন এন্ট্রিটা থাকে, একটা জায়গা যেন তৈরি করতে পারেন। কারণ ওই অনলাইনে গেলেও, আমাকে আজকেই একজন আইনজীবী আমার মসজিদে এসেছিলেন, খুব বড় মাপের আইনজীবী, তিনি বিভিন্ন ভিজিট করছিলেন গ্রামের বিভিন্ন এলাকায়। তো উনি শুনলেন যে মসজিদের সিদ্দিকুল্লাহ সাহেব নিজে উদ্যোগ নিয়ে এই কাজগুলো করছেন, তো উনি এসে বাহবা দিতে এলেন মসজিদে, দারুণ কাজ করছেন আপনারা মসজিদ থেকে, ধর্মস্থান থেকে এত ভালো কাজ করছেন, এই জায়গাটা খুব সন্তুষ্ট হলেন। তো তিনিও আমাকে একটা দেখালেন যে আজকে দেখেন অনলাইনে করে এপিক নাম্বার একটা দিয়েছে, কিন্তু যখন অনলাইন যখন শো করছে তখন দেখছি একই জনের দুটো এপিক নাম্বার, মানে ব্যক্তি কজনকে দেখাচ্ছে? 2 জন। যার কারণে অফলাইনটাই সব থেকে বেটার। কিন্তু একান্তই যদি না হয়, এই ক্ষেত্রে আপনারা অন্তত অনলাইনটাও করবেন, কিন্তু বাদ যেন কেউ না যায়। এটা কিন্তু আপনাদের মসজিদ কমিটি, মসজিদের ইমাম সাহেব যারা আছেন, এ দায়িত্ব আপনাদের। আমরা গ্রামে কি মনে করি জানেন তো, এগুলো সব নেতাদের না, এগুলো নেতাদের নয়। মসজিদের ইমামের থেকে বড় নেতা আর কেউ নাই। তা ইমাম সাহেব ডিলেট হয়েছে বলে কার কাজ করবে না নাকি? রেগে নামাজ পড়াচ্ছে না, পড়ে নাই? বলছি ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, তো ও নামাজ পড়াচ্ছে, তো ডিলেট হলে যদি নামাজ পড়াতে পারে, ডিলেট হলে লোকের সেবাও করতে পারে। হ্যাঁ, তো না, ব্যস্ত যেমন নিজে হবে তেমনি জনগণের জন্য পরিষেবা দিতে হবে। আমি বলছি, আমি করতে যখন পারি, আমি মনে করি অন্য ইমামদের পক্ষেও সম্ভব। জি, আমি চাচ্ছি, আমি আমাকে যেমন মনে করি, আমি বাস্তব বলছি। আমি ডিএম এর কাছে গেলাম, আমার এলাকার সব নেতাগুলোকে আমি সাথে নিয়ে গেছি, এই চলেন আমার সাথে। পুলিশের কাছে যাবার দরকার হলে আলহামদুলিল্লাহ আমি নিজে সামনে থাকি, চলে যাই। তো ইমাম এরকম হতে হবে, আমরা ইমামগুলোকে বানাবো এরকম। আমরা তো ইমামদেরকে বের করতেই চাই না মসজিদ থেকে। আমরা মনে করি যে ইমাম সাহেব মসজিদ থেকে বেরোয় না, বোরকা পরে তসবিহ নিয়ে বসে থাকে, এই ইমামটাই সব থেকে ভালো ইমাম। কিন্তু মনে রাখবেন, যদি সব থেকে ইমাম যেটা মসজিদের হুজরা থেকে বের হয় না, এটা যদি সব থেকে ভালো হতো, তাহলে সব থেকে খারাপ তো আল্লাহর নবী হয়ে যাবেন। আল্লাহর নবী 24 ঘন্টা জনগণের জন্যে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে কাজ কথা বলেন করেছেন।
মসজিদে যখন ইমামতির সময় হয়েছে ইমামের জায়গায় দাঁড়িয়েছেন, যখন রাষ্ট্রপতি হিসাবে শাসনের দরকার হয়েছে তখন শাসন করেছেন, যখন দিনের দায়ী হিসাবে বাড়ি বাড়ি যাওয়ার দরকার হয়েছে তখন বাড়ি বাড়ি গিয়েছেন, যখন এক প্রান্ত থেকে এক প্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার হয়েছে তখনও আল্লাহর নবী সামনে গেছেন। আর ইমামরাও তাকেই তো অনুসরণ করবে, কারণ আল্লাহর নবী হলেন ওটা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের কাছে তোমাদের উত্তম আদর্শ হলো তোমাদের রাসূল। সেই জন্য আসেন আমরা সবাই মিলে সহযোগিতা করি, সবাই মিলে সবার পাশে দাঁড়াই। সাইফুদ্দিন ভাই আপনাদের পরিচিত আছে, কোনো জায়গায় কোনো অসুবিধা ঠেকলে, কারণ সবারই তো ফোন করলে সবারই ফোন অ্যাটেন্ড করা সম্ভব নয়। আর আমি 5-6 দিন একটু অসুস্থই ভুগছি, অসুস্থই মানে চরম অসুস্থই ভুগছি। সেটা হচ্ছে আমি যে কথা বলে ফেললাম, সেটা তো ব্যথার বড়ি টড়ি খেয়ে আমি কথা বললাম, মানে এই আমার ঠোঁটের এই জায়গাটা কোনো একটা মানে ফুসকুরি টুসকুরি হয়ে বিষিয়ে গেছে কোনো, যার কারণে এই ঠোঁটটা নড়াতেই পারছি না, কঠিন কথা বলতেই পারছি না, পুরো টাঁটিয়ে বিষ, মানে কোনো খাবারও যখন খাচ্ছি সাইড থেকে বেরিয়ে যাচ্ছে, মানে এটা কোনো চাপই দিতে পারছি না, যার কারণে এখন মোবাইলে কথাই বলছি না, একদমই খুব কম। তো সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা চেষ্টা চালান, কোনো জায়গায় যদি অসুবিধা মনে হয় আমরা আছি আপনাদের পাশে, আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা যতটুকুন হেল্প সহযোগিতা করার গাইডলাইন দেওয়ার সেটা অবশ্যই আপনাদেরকে, আমার যারা এক্সপার্ট আছে, আমার অফিসিয়ালি যারা আছে, আমার অনলাইন এক্সপার্ট, আমার এই সমস্ত কাজের যারা এক্সপার্ট ছেলেরা আছে, আমি কাউকে না কাউকে দিয়ে অবশ্যই আপনার সহযোগিতার ফর্মুলা আপনার সাথে কথা বলিয়ে দেবো, সে ব্যবস্থা অবশ্যই আমরা করব। কিন্তু আমরা চাই এখন আসুন আমরা সবাই একযোগে এই বিপদ থেকে সবাই সবারই পাশে উদ্ধার করার জন্য দাঁড়াই। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যারা শিক্ষিত ছেলে আছেন একটু সময় দেন ভাই, যারা আমাদের এলাকার মাস্টার টাস্টার আছে তারা একটু সময় দেন, যাতে করে জনগণ, অনেক সাধারণ আম মানুষ, কারণ এরা চাষি এলাকার মানুষ, একদম গ্রাম্য এলাকার মানুষ, তারা এত কিছু এসব ঝামেলা বোঝে না। আর এসব ঝামেলা তারা কোনোদিন গুরুত্বও বুঝতে পারে না। তারা রোজ আনে রোজ খায়, চাষে যায়, কাঁচা ভোগ মেরে নেয়, আল চাটাই মনে করলো বাস চলে গেল। কিন্তু এখনকার আর ওটা নেই, কি করবেন, কিছু করার নেই। রাস্তা যেমন হবে আপনাকে তেমন চলতে হবে। রাস্তা যদি বেঁকা হয়, আপনি সোজা গেলে কথা বলেন না, তা আপনি যেমন আমি সোজা চলবো, সব জায়গায় সোজা চললে হবে না, বেঁকা রাস্তায় বেঁকাই চলতে হবে। এখন পরিস্থিতি যেমন আপনাকেও হতে হবে তেমন। কথাটা কি বুঝতে পেরেছেন? সেই জন্য আল্লাহ যেন আমাদেরকে এই বিপদের হাত থেকে হেফাজত করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। যে কাজটা করবেন প্রত্যেক দিন 2 রাকাত, আমাদের মায়েরা যারা আছেন প্রত্যেক দিন আপনারাও 2 রাকাত করে সালাতুল হাজত নামাজ পড়বেন। এই জালিমদের চক্রান্তের হাত থেকে যেন আল্লাহ পুরো বাংলাকে হেফাজত করে, পুরো দেশকে হেফাজত করে। এতে কিন্তু শুধু মুসলিমরা যে পেরেশান আছে তা নয়, বহু হিন্দু ভাইয়েরা মায়েরা, আহা, হয়তো তাদেরকে আমরা মনে করি এরা ছোট জাতের, এটা অমুক জাতের, কিন্তু মনে রাখবেন যাদেরকে আমরা ছোট জাতের মনে করি তো এ দেশের তারাই আসল নাগরিক, এদেশের তারাই আসল নাগরিক। তো আলহামদুলিল্লাহ আমরা কয়েকবার ডেপুটেশন দিয়েছি নির্বাচন কমিশনকে, কিন্তু আমরা দেখলাম এই চক্রান্ত তো আরও বড় চক্রান্ত। এই 15 দিন টাইমে এই এত লক্ষ মানুষ কিভাবে আপিলে যাবে? এখন তো গ্রামগঞ্জের মানুষ এটা বুঝেই না। তো সে জায়গায় আমরা এই টাইম বাড়ানোর দাবিকে সামনে রেখে এবং নির্যাতন কমিশনের কাছে এই জবাব চাওয়ার জন্যে আগামী 7ই এপ্রিল নির্বাচন কমিশনের অফিস অভিযানের ডাক দিয়েছি। কারা কারা যাব না? ইনশাআল্লাহ যাব, ইনশাআল্লাহ যাওয়া যাবে ইনশাআল্লাহ। কারণ মনে রাখবেন, একটা হচ্ছে দাওয়া, একটা হচ্ছে দোয়াটা যেমন এখানে হবে, আর দাওয়াটাও, বলেন দাওয়াটাও ওখানে হবে। এখনো যদি ঘুমিয়ে থাকেন আর কিছু বলার নাই, কারণ আজ যদি এখনো ঘুমিয়ে থাকেন মনে রেখে দেবেন, স্বাধীনতার সময়তেও এক সময় মানুষ বলেছিল না ইংরেজরা এখন বেকায়দায়, একটু শান্ত হলে ভালো হয় না। তখন আমাদের আকাবিররা বলেছিল মাঘ যখন গাড্ডায় পড়েছে এই সময় বেটাকে চেপে ধরো, কারণ এটা একটা আন্দোলন। মনে রেখে দেবেন, এ চাপ যতক্ষণ থাকবে বাপ ততক্ষণ বলবে।